হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, অনেক অনেক সুস্থ রয়েছো প্রত্যেকেই। আজ আমরা যেটা করব হচ্ছে এসএসসি এমটিএস পরীক্ষার জন্য, এসএসসি এমটিএস 2024 পরীক্ষার জন্য তোমাদের আমি জিকে ক্লাস শুরু করেছি। সেই জিকে ক্লাসের আজ আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাস শুরু করেছি, আজ হচ্ছে 3 নম্বর ক্লাস। তো প্রত্যেকে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা এটা প্রিভিয়াস ইয়ারের কালেকশন করছি, কারণ এসএসসি যে কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমরা এখানে প্রিভিয়াস ইয়ারের কালেকশন প্রশ্ন উত্তর করছি, মন দিয়ে দেখবে। তোমাদের জন্য একটা পেড গ্রুপ চালু করেছি, আমি পেড গ্রুপ চালু করেছি যেখানে তোমরা সমস্ত ক্লাসের পিডিএফ পাবে। আর প্রিভিয়াস ইয়ারের যত জিকে হয়েছিল পরীক্ষা, যেমন 2020 সাল, 2021 সাল, 2022 সাল, 2023 সাল, সমস্ত জিকের পরপর ক্লাস করানো হবে। ক্লাস করানো কমপ্লিট হয়ে গেলে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমরা সেই ক্লাসের পিডিএফটা পাবে। আর ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে, প্রিন্টেবল, যেটা প্রিন্টেবল সহজে প্রিন্ট করা যাবে। তো 249 পে করতে হবে তোমাদের। যদি এই পেড গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তাহলে এই পেড গ্রুপে তোমাদের জয়েন করিয়ে দেবো, পিডিএফগুলো তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্নের দিকে চলে যাব আমরা। কি আছে প্রথম প্রশ্ন আজকে আমরা দেখব, চলো। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, দেখো, লোথাল প্রাচীন সিন্ধু সভ্যতার একটি বিশিষ্ট শহর নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? লোথালটা নাম আমরা প্রত্যেকেই শুনেছি। লোথাল কোন রাজ্যে অবস্থিত বলতে হবে। কারেক্ট আনসার কি হবে? দেখো, লোথাল হচ্ছে, আমরা জানি পৃথিবীর প্রাচীন বন্দর, অনেক সময় প্রশ্ন আসে, সবচেয়ে প্রাচীন বন্দর যদি বলা হয় তখনও কিন্তু উত্তর হবে লোথাল হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বন্দর। এবং সিন্ধু সভ্যতার একটি বিশিষ্ট শহর লোথাল, এটা কোথায় আছে? গুজরাটে আছে। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার দুটো স্পট, দুটো মানে সাইট গুজরাটে পাওয়া গেছে। এক হচ্ছে লোথাল, আরেকটা হচ্ছে ধোলাভিরা। আর একটা রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের কাছে, যারা ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে তারাই কিন্তু ক্লাস ওপেন করবে, না হলে প্লিজ তোমাদের বলছি যে ক্লাস কিন্তু ওপেন করবে না, ক্লাস কিন্তু দেখবে না। যারা পুরোটা দেখবে তারাই দেখবে, এটাই হচ্ছে আমার লাস্ট কথা, ঠিক আছে? পুরোটা না দেখতে পারলে, যদি পুরোটা না দেখো বা তোমাদের বুঝতে পারো যে এই ক্লাস তোমাদের প্রয়োজন নেই, তাদের কিন্তু দেখার দরকার নেই, তোমাদের দেখতে হবে না। যারা বুঝতে পারছো কাজে লাগবে ক্লাসটা, তারা কিন্তু পুরোটা দেখবে, তারাই দেখবে। আমি রিকোয়েস্ট করে বলছি, তারা কিন্তু, যারা পুরোটা দেখবে না, আমি প্রত্যেক দিন ক্লাস আপলোড করব, তারা কিন্তু ক্লাসটা ওপেন করো না, ঠিক আছে? তো চলো, আমি কি বললাম, ধলাভিরা লোথাল এই দুটো জায়গা হচ্ছে কোথায়? এই দুটো জায়গা হচ্ছে গুজরাটে। আর একটা, এই যে রাজস্থান দেখতে পাচ্ছ অপশন 3 নম্বরে, রাজস্থানে একটা জায়গা আছে যেটা হচ্ছে কালীবনগান। কালীবনগানটা বহুবার পরীক্ষায় আসে। এটা কোথায় অবস্থিত? কালীবনগান হচ্ছে রাজস্থান। এই যে পাঞ্জাব দেখতে পাচ্ছ, একটা জায়গা আছে রোপার, হরপ্পা সভ্যতার একটা জায়গা আছে রোপার। এই রোপার জায়গাটা কোথায়? এটা পাঞ্জাবে অবস্থিত, শতুদ্র নদীর তীরে। এগুলো মনে রাখবে, এগুলো ইম্পর্টেন্ট। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও। আর এমটিএসের, আমাদের যে এমটিএসের একটা প্যাক আছে, মহাপ্যাক, সেটা যদি জয়েন করতে চাও তাহলে আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ডাউনলোড করে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন দেখব, কোন অর্থনীতিবিদ ব্যক্তি অধিকার, ক্ষমতা, স্বাধীনতা এবং অধিকারের উপর বর্ধিত জোর দিয়ে আয়, প্রবৃত্তি এবং উপযোগের উপর বিশেষভাবে ফোকাস করে এমন পন্থাগুলি থেকে অর্থনীতির বিষয়টিকে সরিয়ে নিয়েছেন? এই ধরনের প্রশ্ন পরীক্ষায় যদি আসে, তাহলে দেখো এটা কিন্তু সময় সাপেক্ষ। যদি বুঝতে অসুবিধে হয় তাহলে আমি বলবো যে স্কিপ করে দেবে, কারণ পরীক্ষায় একটা প্রশ্ন এরকম দেবেই যেটা তোমার সময় সাপেক্ষ হবে, বুঝতে অসুবিধে হবে, টাইম যাবে, ঠিক আছে? তো 1 নম্বরের জন্য তোমরা স্কিপ করতে পারো প্রশ্ন, লাস্টে টাইম বাঁচলে এই ধরনের প্রশ্ন করবে। কারেক্ট আনসার কি হবে? অমরত্ব সেন, অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। এখান থেকে একটা ইম্পর্টেন্ট জেনে নাও যে অমরত্ব সেন হচ্ছেন একজন অর্থনীতিবিদ, যিনি 1998 সালে নোবেল পুরস্কার চালু করেছিলেন। আরেকটা প্রশ্ন থাকে যে মিড ডে মিল যে স্কিম বর্তমানে চলছে সেটা কার মস্তিষ্ক প্রসূত? প্রশ্ন থাকে অনেক সময়, তো অমরত্ব সেনের মস্তিষ্ক, ঠিক আছে? 3 হচ্ছে জগদীশ শেঠ পদ্মভূষণ 2020 প্রাপকদের একজন, এই ডোমেনে পুরস্কার পেয়েছেন। কেন 2020 সালে পদ্মভূষণ পুরস্কার জগদীশ শেঠ পেয়েছিলেন? ইম্পর্টেন্ট নয় এটা আমাদের কাছে, কারণ এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, তাও আমরা উত্তরটা শুধুমাত্র জেনে রাখি। জগদীশ শেঠ সাহিত্য এবং শিক্ষার জন্য এই পুরস্কার পেয়েছিলেন। আমাদের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2023 সালে কারা কারা পদ্মবিভূষণ এবং কারা কারা পদ্মভূষণ পুরস্কার পেলেন, সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট।
চলো একবার নামগুলো জেনে নিই। 6 জন, কতজন পেয়েছে? 2023 সালে মনে রাখবে 6 জন পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন। কতজন? 6 জন। আর 2023 সালে মনে রাখবে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 9 জন। পদ্মভূষণ যদি বলা হয় তখন হবে 9 জন, আর পদ্মবিভূষণ যদি বলা হয় তখন হবে 6 জন। এইগুলো মনে রাখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত আইনগুলির মধ্যে কোনটি ভারতের সাথে বাণিজ্যের উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অবসান ঘটায়? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে ভারতে বাণিজ্য করত, ভারতে বাণিজ্যের তাদের একচেটিয়া অধিকার ছিল, কিন্তু একটা পরে আইন পাস করা হলো যেটা হচ্ছে ভারত শাসন আইন বা 1813 সালের ভারত শাসন আইন। সেই ভারত শাসন আইনে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অধিকার ছিল ভারতে বাণিজ্য করা, সেই অধিকার তাদের লুপ্ত হয় এবং ব্রিটিশ সরকারের হাতে কিন্তু চলে যায়। কত সাল? 1813 সালের সনদ আইন বা 1813 সালের ভারত শাসন আইন। দেখব যমুনা এক্সপ্রেসওয়ে কোন জোড়া শহরকে সংযুক্ত করে? কোন কোন শহরকে যমুনা এক্সপ্রেসওয়ে যুক্ত করেছে? যমুনা এক্সপ্রেসওয়ে এটা হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। কোথায়? ইউপিতে অবস্থিত একটা 6 লেন এক্সপ্রেসওয়ে, 6 লেন, যেটা যুক্ত করেছে গ্রেটার নয়ডা এবং আগ্রাকে। গ্রেটার নয়ডা এবং আগ্রাকে 165 কিলোমিটার দীর্ঘ এই রাস্তা যুক্ত করেছে গ্রেটার নয়ডা এবং আগ্রাকে। এই রাস্তাতেই বিভিন্ন যারা সুপার বাইক, স্পোর্টস বাইকগুলো চালায় তারা কিন্তু রেসিং করে বেশিরভাগ এই রাস্তার উপরেই, এবং এখানে প্রচুর কিন্তু অ্যাক্সিডেন্টও হয়। বর্তমান যুগে সুপার বাইকের একটা বেড়েছে, সবাই এখন সুপার বাইক নিতে চায়, তারা কিন্তু এখানে সেই সব এরিয়ার ইয়েগুলো এখানে করে। তাই হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 2020 সালের মার্চ মাসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যসভায় মনোনীত করেছিলেন? ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা, এটা আমি 2020 সালের যেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আমি এটা স্কিপ করে দেবো, এর উত্তরও জানার দরকার নেই। তো এখান থেকে জেনে রাখো কি যে কেমন প্রশ্ন আসছে। প্রশ্ন থাকতে পারে যে 2023 সালে রাষ্ট্রপতি কাকে রাজ্যসভায় মনোনীত করেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো 7 নম্বর, মিশন অন্তর্দয় হলো একটি মিশন মোড প্রকল্প যার দ্বারা পরিকল্পিত কি? এই যে অন্তর্দয় মিশন, তার দ্বারা কি পরিকল্পনা করা হয়েছে? এটা নগর উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিকল্পনা করা হয়েছে, পল্লী উন্নয়ন মন্ত্রক বা গ্রাম উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিকল্পনা করা হয়েছে, নাকি স্বাস্থ্য উন্নয়ন মন্ত্রক নাকি পরিবহন উন্নয়ন মন্ত্রক দ্বারা এটা পরিকল্পনা করা হয়েছে? মিশন অন্তর্দয় এটা কোন মন্ত্রকের অধীনে? এটা হচ্ছে গ্রাম উন্নয়ন মন্ত্রকের অধীনে, ঠিক আছে? 8 হচ্ছে নিচের কোন পর্বতমালায় পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2 অবস্থিত? কারেক্ট আনসার আমরা K2 বা গডউইনস্টিন যাকে বলি, এটা আমরা প্রত্যেকেই জানি হিমালয় পর্বতে রয়েছে। এই যে K2 সর্বোচ্চ শৃঙ্গটা, সেটা হিমালয়ের কোন রেঞ্জে আছে? এটা হচ্ছে কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম রেঞ্জে আছে। আজকে তোমাদের একটা হোমওয়ার্ক আমি দেব, যেটা হচ্ছে যে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? তোমরা কমেন্ট করে জানাবে। এর থেকে সহজ হোমওয়ার্ক হতে পারে না, কিন্তু এটাও কিন্তু কনফিউশন, পরীক্ষার সময় এমনভাবে অপশান দেয় যে ভুল হবে। তো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখবো আমরা, নিম্নলিখিতগুলির মধ্যে কে ব্রাহ্ম চুক্তি লিখেছিলেন, যা ব্রাহ্ম সমাজের ধর্মের বিবৃতি ছিল এবং এর সদস্যদের কর্তব্য ও বাধ্যবাধকতার একটি তালিকা তৈরি করেছে? ব্রাহ্ম চুক্তি, যখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করা হলো সেই সময় একটা ব্রাহ্ম চুক্তি তৈরি করা হয়েছিল, যে ব্রাহ্ম চুক্তিতে ব্রাহ্ম সমাজের সদস্যদের কর্তব্য কি এবং বাধ্যবাধকতা তাদের কি থাকবে সেটার একটা তালিকা ছিল। এটা কে তৈরি করেছিল? এটা ব্রাহ্ম সমাজের নেতা দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। এখন দেখো ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠা হয়েছিল প্রশ্ন থাকতে পারে। 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হচ্ছে। কে প্রতিষ্ঠা করছেন? রাজা রামমোহন রায়। 10 চলে যাব, কোন সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা দিয়েছে? এই যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বর্তমানে আছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, যেটার প্রথম স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর দ্বিতীয় স্তর হচ্ছে বা মাঝের স্তর পঞ্চায়েত সমিতি, তৃতীয় স্তর হচ্ছে জেলা পরিষদ। তো এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এটা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে যোগ করা হয়েছে সংবিধানে? এটা 73তম সংবিধান সংশোধনী, 1992 সালে এটা যোগ করা হয়েছে। 11 হচ্ছে নিচের কোন দেশ 2020 সালের মার্চ মাসে তার ICC T20 মহিলা বিশ্বকাপের মুকুট ধরে রেখেছে?
অর্থাৎ 2020 সালের যে আইসিসি টি20 মহিলা বিশ্বকাপ হয়েছিল সেবারে কে জয়ী হয়েছে। দেখো এটা ইম্পর্টেন্ট বিশেষ নয়, এটা এবারে ইম্পর্টেন্ট হচ্ছে যে 2023 সালের যে আইসিসি টি20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ সেটা কে জয়ী হয়েছে। তো 2020 সাল যদি বলে তখনও হবে অস্ট্রেলিয়া, আর 2023 সাল যদি বলে তখনও হবে অস্ট্রেলিয়া। এখন প্রশ্ন আসতে পারে যে টি20 মহিলা বিশ্বকাপ প্রথম কবে খেলা হয়েছিল? 2009 সালে। প্রশ্ন থাকতে পারে সবচেয়ে বেশিবার কোন দল জয়ী হয়েছে? অস্ট্রেলিয়া। কতবার? 6 বার অস্ট্রেলিয়া জয়ী হয়েছে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি হিমাচল প্রদেশে জনপ্রিয়? হিমাচল প্রদেশে জনপ্রিয় নিম্নের কোনটি? কারেন্টের প্রবলেম হয়ে গেছে, তাই আমরা আপাতত এই ভিডিওটা ডিএক্টিভ করে দিচ্ছি। চলো নিচের কোনটি হিমাচল প্রদেশে জনপ্রিয়? কোনটি হিমাচল প্রদেশে জনপ্রিয় বলতে হবে। হিমাচল প্রদেশে জনপ্রিয় হচ্ছে 9টি। এখানে দেখো পরীক্ষার সময় কি ধরনের সমস্যায় তোমরা পড়বে। এই যে 9টি অপশানটা লেখা আছে না, যখন তোমরা বাংলাতে পরীক্ষা দেবে, এটা কিন্তু আসল হচ্ছে নাতি। আমরা কি পড়েছি? নাতি, ঠিক আছে। এটাকে যাকে বলা হয় দেবনাতি, ঠিক আছে। এই জনপ্রিয় ফক ডান্স, এটা একটা ট্রেডিশনাল ফক ডান্স যার নাম হচ্ছে দেবনাটি বা নাতি। এখানে কি লেখা আছে? 9টি। এখানে ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করার সময় গুগল ট্রান্সলেটে এরকমই কিন্তু হয়ে যাবে। তো এটা তোমরা যদি বুঝতে অসুবিধে হয় তখন তোমরা ইংলিশ ট্রান্সলেশনটা একটু পরীক্ষার সময় দেখে নিও, তারপর উত্তর করবে। এটা হচ্ছে হিমাচল প্রদেশ, ঠিক আছে। নেক্সট চলে যাব আমরা পরবর্তী। দেখো 13 নম্বর, সুন্দরবন বদ্বীপ ড্যাশ নদী দ্বারা সৃষ্টি হয়েছে। সুন্দরবন বদ্বীপটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম ডেল্টা বা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এই বদ্বীপটা তৈরি হয়েছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের দ্বারা। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের দ্বারা। 14 হচ্ছে কোন সালে হোম রুল আন্দোলন শুরু হয়েছিল? হোম রুল লীগ প্রতিষ্ঠা হয়, তারপরে হোম রুল আন্দোলন শুরু হয়, হোম রুল মুভমেন্ট, এটা কত সালে শুরু হলো? হোম রুল আন্দোলন কত সালে? এখানে কয়েকটা ইম্পর্টেন্ট তোমাদের তথ্য আমি বলতে ভুলে গেলাম। এই যে দেখো, এই যে অপশন 4-এ তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ? লাহো ড্যান্স। লাহো ডান্স দেখতে পাচ্ছ অপশন 4-এ। অ্যাক্টিভেট করে দিচ্ছি, ঠিক আছে। চলো অপশন 4-এ কি দেখতে পাচ্ছি? লাহো ডান্স। এটা কোথাকার? লাহো ডান্স হচ্ছে এটা মেঘালয়ের। এটা রনফ নয়, এটা হবে রাউফ। রাউফ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। আর যদি বলা হয় থরা, তাহলে দেখো নৌটঙ্কি, তারপর থরা, তারপর হচ্ছে চাপেলি, এগুলো সবই হচ্ছে কোথাকার? এগুলো সবই হচ্ছে উত্তরপ্রদেশের, ঠিক আছে। নেক্সট চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন দেখো। 13 দেখলাম, 14 দেখো। কোন সালে হোম রুল আন্দোলন শুরু হয়েছিল? হোম রুল আন্দোলন শুরু হয়েছিল কত সালে? 1917 সালে হোম রুল আন্দোলন শুরু হয়েছিল। 1917 সালে হোম রুল আন্দোলন শুরু হয়েছিল, ঠিক আছে। নেক্সট দেখবো 15 নম্বর প্রশ্ন কি আছে? মায়োপিয়া নামেও পরিচিত কোনটি? মায়োপিয়া নামেও পরিচিত কোনটি? কাছাকাছি দৃষ্টিশক্তি, দৃষ্টিভঙ্গি, প্রেসবায়োপিয়া নাকি দূরদৃষ্টি, কোনটি হচ্ছে মায়োপিয়া নামেও পরিচিত? দু রকমের চোখের সমস্যা আমরা সাধারণত দেখতে পাই। এক হচ্ছে মায়োপিয়া, আরেক হচ্ছে হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে। এক হচ্ছে মায়োপিয়া, আরেক হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তো আমার যে চোখের সমস্যা, আমি যে কারণে চশমা পরে আছি, সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। অর্থাৎ কাছের সব জিনিস, এই যে বইয়ের লেখা সব জিনিস আমি খালি চোখে পড়তে পারবো, কিন্তু একটু দূরের জিনিস যেগুলো, সেগুলো কিন্তু দেখতে পাবো না, সেগুলো ঝাপসা। যেমন স্কুলে বা কলেজে বা যে কোনো জায়গাতে বোর্ডের যে লেখা থাকে সেটা কিন্তু দেখতে পাবো না। এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। আর মায়োপিয়া কোনটা? দেখবে বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, সেটা তারা দেখবে কাছের জিনিস দেখতে পায় না, লেখাগুলো পড়তে পারে না, কিন্তু দূরের জিনিস ঠিক দেখতে পায়। এটা হচ্ছে মায়োপিয়া, ঠিক আছে। তাহলে এটা কাছাকাছি দৃষ্টিশক্তি এটাকে বলা হয়ে থাকে, মায়োপিয়াকে। আর এই মায়োপিয়া ঠিক হয় কোন লেন্সের মাধ্যমে? কনকেভ লেন্সের মাধ্যমে বা অবতল লেন্সের মাধ্যমে। আর হাইপারমেট্রোপিয়া ঠিক হচ্ছে উত্তল লেন্স বা কনভেক্স লেন্সের মাধ্যমে। দেখো 16 হচ্ছে
মার্চ 2020-এ তৃতীয় বার্ষিক হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ডে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে হকি ইন্ডিয়া ধ্রুব বাত্রা পুরস্কার জিতেছে? দরকার নেই পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, আমি কিন্তু স্কিপ করব পড়ানোর সময়, শুধু প্রশ্নটা দেখিয়ে দেবো কী ছিল আর স্কিপ করে দেবো। 17, দ্য অ্যানার্কি দ্য রিলেন্টলেস রাইজ অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বইটির লেখক নিচের মধ্যে কে? এই বইটি কে লিখেছেন বলতে হবে, ঠিক আছে? বইটি কে লিখেছেন বলতে হবে। আজ একটু কারেন্টের সমস্যা আছে, সেই জন্যই কিন্তু এই লাইট বারবার ক্যামেরা অফ করতে হচ্ছে। দ্য অ্যানার্কি দ্য রিলেন্টলেস রাইজ অব দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি বইটি কে লিখেছেন বলতে হবে। শোষণা জরুপ, সুমিত সরকার, শশী থারুর, উইলিয়াম ডারলিম্পন। বইটি লিখেছেন উইলিয়াম ডারলিম্পন। কে লিখেছেন? একজন ব্রিটিশ লেখক উইলিয়াম ডারলিম্পন বইটি লিখেছেন দ্য অ্যানার্কি দ্য রিলেন্টলেস রাইজ অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 18 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। নিচের কোন বিবৃতিটি পরমানন্দের প্রক্রিয়াটিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে? তো দেখো, বাংলা ট্রান্সলেট করতে গিয়ে সাবলিমেশন, এই যে সাবলিমেশনকে বাংলা ট্রান্সলেট করতে গিয়ে এটা হয়েছে, এর কারেক্ট হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতনকে করতে গিয়ে সাবলিমেশন হয়েছে। ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটিকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। তো ঊর্ধ্বপাতন প্রক্রিয়া যারা পড়েছ সায়েন্সে বা বিজ্ঞানে তারা কিন্তু এটা বুঝতে পারবে। ঊর্ধ্বপাতন মানে হচ্ছে মধ্যবর্তী তরল পর্যায় অতিক্রম না করে সরাসরি কঠিন থেকে গ্যাস পর্যায়ে একটি পদার্থের রূপান্তর। অর্থাৎ পদার্থের কিভাবে রূপান্তর হয়, একটা পদার্থ যদি থাকে সেই পদার্থকে অতিরিক্ত যদি গরম করা হয় তখন সেটা তরল হবে, তারপর সেটা গ্যাস হবে। কিন্তু যদি কঠিন থেকে ডাইরেক্ট গ্যাস হয় তখন সেটাকে কি বলবো? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বলবো। ঠিক আছে, তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। 19 হচ্ছে 2020 সালের জুন মাসে ভারতের রাষ্ট্রপতি ব্যাংকিং রেগুলেশন অধ্যাদেশ 2020 জারি করেন। নিচের কোনটি এই অধ্যাদেশের প্রধান বৈশিষ্ট্য? দরকার নেই এটা আমাদের এখন পড়ার, স্কিপ করে দিলাম। কোন রাজ্যে মাদাই উৎসব পালিত হয়? মাদাই উৎসবটা কোন রাজ্যের একটা উৎসবের নাম? কারেক্ট আনসার হবে ছত্তিশগড়ের একটা উৎসবের নাম হচ্ছে মাদাই উৎসব, ছত্তিশগড়। পরবর্তী প্রশ্ন দেখো, দুবার হয়ে গেছে, নেক্সট প্রশ্ন দেখব। নিচের কোন কার্যকারক এজেন্ট ইবোলা রোগের কারণ? ইবোলা রোগের কারণ কোনটা? আমরা প্রত্যেকেই ইবোলা রোগের কারণ ইবোলা ভাইরাস তো বলে থাকি বারবার, ইবোলা ভাইরাস। তাহলে ইবোলা ভাইরাস যে বলে থাকি, তো ভাইরাস থেকেই এটা হয়ে থাকে। ইবোলা হচ্ছে একটা ভাইরাস, তাহলে ভাইরাসের কারণে এটা হয়। অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। 22 দেখব, ভারতের সংবিধান অনুসারে গ্রেপ্তারকৃত এবং হেফাজতে আটক প্রত্যেক ব্যক্তিকে গ্রেপ্তারের স্থান থেকে আদালতে যাত্রার জন্য প্রয়োজনীয় সময় বাদ দিয়ে এই ধরনের গ্রেপ্তারের ড্যাশ ঘন্টা সময়ের মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। দেখো, ভারতের সংবিধান অনুসারে একটা আইন আছে, যেখানে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় বা পুলিশি হেফাজতে নেওয়া হয় তখন সেই ব্যক্তিকে মানে গ্রেপ্তারের স্থান থেকে যখন আদালতে নিয়ে যাওয়া হবে, যাত্রার জন্য প্রয়োজনীয় সময়টা যে আছে, ধরো কয়েকদিন পুলিশি হেফাজতে রাখা হয়, তারপর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই সময়ের মাঝে কত সময়ের মধ্যে তাকে স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে সামনে হাজির করাতে হবে? এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে স্থানীয় ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে। তাহলে অপশন 3 ইজ দ্য কারেক্ট। 4 দেখব, কিশোর প্রকল্পের অধীনে অনুমোদিত ব্যাংক ঋণের সর্বাধিক পরিমাণ কত? কিশোর প্রকল্প, কেন্দ্র সরকার একটা স্কিম বেরিয়েছিল যেটা হচ্ছে কিশোর স্কিম। কিশোরদের স্কিম মানে লোন দেওয়ার জন্য স্কিমটা বেরিয়েছিল। এর ঊর্ধ্বসীমা হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে। 24 হচ্ছে, প্রতি কিলোগ্রামে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল প্রায় কত? প্রতি কিলোগ্রাম, 1 কিলোগ্রাম বস্তু আছে, 1 কিলোগ্রাম বস্তু আছে, একে পৃথিবী কি আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে? 10 নিউটন আকর্ষণ বল দ্বারা আকর্ষণ করবে। তো এই যদি বল চ্যাপ্টারটা পড়ে থাকো, সেই চ্যাপ্টারটা পড়লে এটা বোঝা যাবে। তো ডিটেলসে আমরা যখন করব তখন বলে দেবো। 25 হচ্ছে, বায়ুমণ্ডলের উপরের অংশে অক্সিজেনের 3টি পরমাণু সমন্বিত একটি অণু পাওয়া যায়, এটি একটি স্তর গঠন করে, যাকে বলা হয় কি? এটা দেখো বুঝতে হবে, বায়ুমণ্ডলের উপরের স্তর, এই যে পৃথিবীর পরে এক একটা করে স্তর আছে, তো একেবারে উপরের স্তরে কি বলেছে? অক্সিজেনের 3টি পরমাণু সমন্বিত, অক্সিজেনের 3টি পরমাণু সমন্বিত
একটি অণু পাওয়া যাচ্ছে, এটাকে আমরা কি বলি? ওজন বলি, এটাকে ওজন বলি। ঠিক আছে, কি কারেক্ট আনসার হলো? ওজন। অপশন 4 ইজ দ্য কারেক্ট ওজন। তো ক্লাস ভালো লাগলে বেশি করে শেয়ার করো, আর যদি আমাদের পেড গ্রুপে জয়েন করতে চাও, জিকে পেড গ্রুপে, তাহলে এই যে 7001501393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, তাহলে পেড গ্রুপে জয়েন করিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, বেশি বেশি করে শেয়ার করো তোমরা। সকাল 9টার সময় আমি কিন্তু স্ট্যাটিক জিকের ক্লাস আপলোড করছি। স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত পরীক্ষার জন্য জিকে তোমাদের এখান থেকে কমপ্লিট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো।